আপনারা দেখছেন বাংলা নিউজ চ্যানেল। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বছর শেষে ফের কলকাতায় কোটি কোটি কালো টাকা বাজেয়াপ্ত করল ইডি। কেষ্টপুরের রবীন যাদব নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে টাকার উদ্ধার। দীঘার সৈকত শহরেও বসবে সমবেত কণ্ঠে গীতা পাঠের আসর। ফের বালুর পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোজ মানতের হাওড়ার বাড়িতে হানা দিল ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ফের অভিযানে ইডি। সরকারিভাবে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব নিলেন রাজীব কুমার। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে। ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণার অভিযোগ। কলকাতায় 2 কোটি টাকা উদ্ধার। কালিম্পং যাওয়ার পথে দক্ষিণেশ্বরের বাসিন্দার মৃত্যু। দুর্ঘটনায় জখম একই পরিবারের আরও 5 জন। বাংলায় না ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে কেন? প্রশ্ন সিপিএমের অন্দরে। রাজ্যে ফের করোনার বাড়ন্ত। রোগ নির্ণয়ে জিনোম সিকুয়েন্সিংয়ে জোর। আসছি বিস্তারিত খবরে। বছর শেষে ফের কলকাতায় কোটি কোটি কালো টাকা বাজেয়াপ্ত করল ইডি। কেষ্টপুরের রবি যাদব নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল টাকা মিলেছে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টেরও বেঁধে দেওয়া ডেডলাইন ধরে বৃহস্পতিবার সকালে তৎপর ইডি। কলকাতা শহরের মোট 9 জায়গায় চলল ইডি তল্লাশি। এর মধ্যে রয়েছে বড়বাজার, মানিকতলা, নিউ আলিপুরও। এই অভিযান চলার মাঝে কেষ্টপুরে মিলল টাকার পাহাড়। প্রায় 2 কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলেই ইডি সূত্রের খবর। কেষ্টপুরের ওই বাড়িটি ইতিমধ্যে সিল করে দিয়েছে ইডি। জানা গিয়েছে গতকাল ভোর রাতে ইডির তদন্তকারী অফিসাররা এই বাড়িতে আসে। তদন্ত শুরু করেন। রবীন যাদব নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। তার খোঁজে বুধবার ইডি আধিকারিকরা হানা দেয়। তবে রবীন ওই বাড়িতে ছিলেন না। পাটনার এক সাইবার আর্থিক সংক্রান্ত দুর্নীতি মামলায় এই রবিনের সঙ্গে যুক্ত থাকার খোঁজ পাওয়া গিয়েছিল। এরপরেই তার সূত্র ধরেই এই বাড়িতে ইডি আধিকারিকরা এসে উপস্থিত হয় এবং দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায়। এই তল্লাশি চালিয়ে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ডালহৌসিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মোতায়েন রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি কাকুরগাছিতেও বহুতলে ইডির তল্লাশি। আবাসনের নিচে মোতায়েন প্রচুর কেন্দ্রীয় বাহিনী। সেখানে 2 ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। অন্যদিকে সকাল থেকে আলিপুরের বহুতল আবাসনে ইডির তল্লাশি। আসছি পরবর্তী খবরে। রাজ্য সরকারের উদ্যোগে পর্যটন কেন্দ্র দীঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির। গীতাপাঠের দিন হিসেবেই বেছে নেওয়া হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকেই। ব্রিগেডের পর সৈকত শহরেও বসবে সমবেত কণ্ঠে গীতাপাঠের আসর। এমনটাই জানালেন কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। সম্প্রতি লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের সাক্ষী থেকেছে ব্রিগেড, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির একাধিক নেতা। কলকাতার পর এবার সৈকত শহর দীঘায় বসতে চলেছে গীতাপাঠের আসর। তবে এই গীতাপাঠের আয়োজনে তৃণমূল বিধায়ক ও কারা প্রতিমন্ত্রী অখিল গিরি বলেন, যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, আমাদের জেলা থেকে শুধুমাত্র ব্রাহ্মণ যারা গীতাপাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতাপাঠ করাবো। সনাতন ব্রাহ্মণরা শুধু আয়োজন করবেন, আমরা সহযোগিতা করব। আমরা 10,000 টার্গেট করছি। 2024-এর লোকসভা নির্বাচনের আগে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে পুরীর আদলে এ রাজ্যের দীঘাতেও গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম, যার উদ্বোধন হতে পারে এপ্রিল মাসেই। এই মন্দিরের উদ্বোধনের দিনই গীতাপাঠের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। 2018 সালে ডিসেম্বরে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 2022 সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ শুরু হয় দীঘার জগন্নাথ মন্দিরের। ইতিমধ্যেই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে, তবে কি বিজেপির রাম মন্দিরের পাল্টা তৃণমূলের জগন্নাথ মন্দির ঘিরে রাজনীতির টানাপোড়েন চলছে। তবে শেষ অবধি লোকসভা ভোটে সুফল কে পাবে সেই উত্তর সময় দেবে। আসছি পরবর্তী খবরে। রেশন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার গ্রেপ্তারি নিয়ে এর আগেও বারবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার উত্তর 24 পরগনার চাকলায় দাঁড়িয়ে আজ তৃণমূলের কর্মী সভার বৈঠক থেকেই ভরসাস্থল বালুর গ্রেপ্তারির কারণ বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয়হীন উত্তর 24 পরগনার মাটিতে দাঁড়িয়ে এদিন ফের একবার হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো। কার্যত তিনি যে বালুর পাশেই আছেন সেই বার্তায় জোরালো গলায় বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র তথা কেন্দ্রীয় তদন্তকারী দলকে তুমুল নিশানা করে মমতা বলেন, বালুকে গ্রেপ্তার করা হয়েছে যাতে ভোটের কাজ না করতে পারে। ইডি সিবিআই দিয়ে অত্যাচার করছে, যা চলছে সন্ত্রাস অত্যাচার আগে কখনো সরকার করেনি। এই অত্যাচার বন্ধ করতে হবে। উল্লেখ্য, জ্যোতিপ্রিয়হীন উত্তর 24 পরগনায় আজ কর্মী সভার বৈঠকে যোগ দিয়ে দলকে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী লোকসভা নির্বাচনের আগে আজ চাকলা থেকে একদিকে বিরোধী শিবিরের বিরুদ্ধে একের পর এক নিশানা করার পাশাপাশি দলীয় কর্মীদেরও সতর্ক করে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত 23-এর শেষেই 24-এর প্রচার শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। আজ চাকলায় তৃণমূলের কর্মী সভার মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রচারে এক ধাপ এগোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয়হীন জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব ইতিমধ্যেই চিন্তা বাড়িয়েছে শাসক দলের। তৃণমূল নেত্রীর নির্দেশে আগেই গঠিত হয়ে গিয়েছে কোর কমিটি। তার মধ্যেই আজ সভা থেকে বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি নিজেরা কেউ কেটা হয়ে গিয়েছেন আর দলের মুখ পোড়াচ্ছেন। কোনো ঝগড়া বরদাস্ত হবে না। কেউ যদি ভাবে আমি বড় নেতা কেউ কেটা হয়ে গিয়েছি, তা কিন্তু হবে না। মানুষকে ভালোবাসতে হবে, দুর্দিনে তাদের পাশে থাকতে হবে। কেউ দুঃখ করে বাড়িতে বসে থাকলে তাকে ডেকে আনুন। আমি বড় হয়ে কাউকে পাত্তা দিলাম না, এটাও ঠিক না। আসছি পরবর্তী খবরে। 28শে ডিসেম্বর নিয়োগ দুর্নীতি তদন্তে আবারও তৎপর হয়ে উঠল প্রবর্তন নির্দেশালয়। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় বিভিন্ন ঠিকানায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার অন্তত 9টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার ডালহৌসি অঞ্চলের একটি অফিসে, বড়বাজারের একটি অফিসে এবং সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে দেখা যায় ইডির আধিকারিকদের। ইডির তরফে এই তল্লাশির কারণ নিয়ে প্রকাশ্যে কিছু না জানা গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির একটি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকের শিক্ষক দুর্নীতি মামলার তদন্তের সূত্রে এই অভিযান। আসছি পরবর্তী খবরে। পরিবারের লোকজনকে নিয়ে বেড়াতে যাওয়ার পথে অঘটন, বাস ও গাড়ির ধাক্কায় প্রাণ গেল পর্যটকের। এই ঘটনায় জখম একই পরিবারের আরও 5 সদস্য। তারা সকলেই ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃত ইন্দ্রাশিস চক্রবর্তী দক্ষিণেশ্বরের বাসিন্দা। কালিম্পংয়ের চুইখিমেও বাড়ি রয়েছে তার। বাবা, মা, স্ত্রী এবং সন্তানকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছিলেন। বাগডোগরা গোসাইপুর এশিয়ান হাইওয়ে 2 সড়কে ইন্দ্রাশিসের গাড়ির সঙ্গে দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা মারে। বিহার থেকে আসা বাসটি রাস্তার মাঝে আচমকায় দাঁড়িয়ে পড়ায় ধাক্কা লাগে বলেই খবর। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা সকলেই চোটাঘাত পান। স্থানীয়রা খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ির যাত্রীদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। পথেই ইন্দ্রাশিস প্রাণ হারান। বাকিদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজনের জখম অত্যন্ত আশঙ্কাজনক। ইন্দ্রাশিসের বাবা বলেন, গাড়িতে আমরা মোট 7 জন ছিলাম। আমার ছেলের মৃত্যু হয়েছে। স্ত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শীতের ছুটি কাটাতে যাওয়ার পথেই এমন অঘটনে স্বাভাবিকভাবেই নেমেছে শোকের ছায়া। আসছি পরবর্তী খবরে। এর রাজ্যে জোট করতে চেয়ে কংগ্রেসের জন্য অপেক্ষা করে রয়েছে সিপিএম। বুধবার আলিবুদ্দিনে রাজ্য কমিটির বৈঠকের শুরুতেই কথা বলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিপিএমের রাজ্য কমিটির প্রথম দিনে বৈঠকের মূলত আলোচনা হয়েছে জোট প্রসঙ্গে, এমনটাই খবর। সিপিএম রাজ্য সম্পাদক সেলিম রিপোর্ট পেশ করতে গিয়ে বলেন, কংগ্রেস শেষ পর্যন্ত কি অবস্থান নেয় সেদিকে আমাদের নজর থাকছে। কংগ্রেস যদি কথা বলতে চায় আমরা প্রস্তুত। যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হয় তাহলে কোনোভাবেই কংগ্রেসকে সমর্থনের প্রশ্ন উঠছে না। এদিন রাজ্য কমিটির বৈঠকে এমনটা জানিয়ে দেন সেলিম। পরোক্ষভাবেও যাতে তৃণমূলের সঙ্গে বামেদের সমঝোতার প্রসঙ্গ সামনে না উঠে আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।
কংগ্রেসকেও দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে সিপিএমের তরফে। বিজেপির পাশাপাশি তৃণমূলের সঙ্গে পার্টি কোনোভাবেই সংস্রব রাখবে না কথা বলে ফির ইন্ডিয়া জোট প্রসঙ্গে এদিন প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেলিমকে। কয়েকটি জেলা থেকে পার্টির নেতৃত্ব বলেন তৃণমূলের সঙ্গে সংস্রব রাখা যাবে না, কিন্তু ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে সিপিএমকেও দেখা যাচ্ছে। এটা নিয়ে এখনও নিচুতলায় ভুল বোঝাবুঝি রয়েছে বলেই মন্তব্য করেন কয়েকজন কমরেড। ফলে ইন্ডিয়া জোটে ধর্ম ভেঙে সিপিএমের এই দ্বিচারিতা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল রাজ্য কমিটির বৈঠকে। ইনসাফ যাত্রা গ্রামগঞ্জে যে প্রভাব ফেলেছে তা নিয়ে সকলেই একমত। ব্রিগেডে সমাবেশে কিভাবে লোক আনা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এদিনও একজন রাজ্য কমিটির সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সীতারাম ইয়াচুরির একসঙ্গে বৈঠকের প্রসঙ্গ তোলেন। তবে প্রথমেই যেহেতু রাজ্য সম্পাদক স্পষ্ট করে দিয়েছেন যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের জোটের সম্ভাবনা নেই, তাই এই প্রসঙ্গে খুব বেশি আলোচনা হয়। আসছি পরবর্তী খবরে। 1.5 বছর বিরতির পর ফের বঙ্গে কোভিডের শিকার। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের দাপটে রাজ্যে মৃত্যু হলো একজনের। আক্রান্ত মোট 15 জন, এদের মধ্যে এক শিশুও রয়েছে। আর এই তথ্যেই বাড়ছে উদ্বেগ। কেন্দ্রের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে কোভিড সংক্রমণ পেরিয়েছে 4000-এর গণ্ডি। তার মধ্যে বাংলার পরিস্থিতি কিছুটা ভালো, এখানে সংক্রমণ তুলনায় কম। তবে একজনের মৃত্যুর খবরে আরও সচেতন রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী রাজ্যে করোনায় মৃত্যু হওয়া ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, সঙ্গে ছিল শ্বাসকষ্ট ও জ্বরের উপসর্গ। কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত 15, অ্যাক্টিভ কেস 10, 3 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোভিড আক্রান্তদের মধ্যে 6 মাসের এক শিশুও রয়েছে। সে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক্স বিভাগে ভেন্টিলেশনে রয়েছে। জানা গিয়েছে মেনিনজাইটিস উপসর্গ নিয়ে বিহার থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। বাকি আক্রান্তরা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য মেনে নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর ওই হাসপাতালে মেডিকেল টিম পাঠিয়েছে। মৃত ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকি আক্রান্তদের লালারস সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানিয়েছেন, কোভিড মোকাবিলায় টেস্টিং, ট্রিটিং ও জিনোম সিকোয়েন্সিং এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে।